আরজি কর যেন কোথাও রাজ্যের শাসক দলের পিছু ছাড়ছে না। সিবিআই যে চার্জশিট দিল সেই চার্জশিট নিয়ে কিন্তু বেশ জলঘোলা হলো। এই যে প্রার্থী না পাওয়ার কারণে তারা অভয়ার মাকেও টার্গেট করলো। আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি এই সরকারের বিরুদ্ধে গর্জে উঠতে চায় তাকে একেবারে ধরে বসিয়ে দেওয়া হয়। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের অ্যাকশন রিয়াকশন। আমি রিক রয়েছি আপনাদের সঙ্গে। একদিকে বাংলায় বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে, দোরগোড়ায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন, আর কিছু দিনের অপেক্ষা। কিন্তু এই আবহের মধ্যেই যদি বলি কয়েকটা বছর ঠিক আগের কথা, যে সময় আরজিকর ঘটনা উত্তপ্ত করেছিল গোটা বাংলার রাজনীতিকে, শুধু বাংলা বলা ভুল, গোটা দেশ তোলপাড় হয়ে গিয়েছিল। সেই আরজিকরের ঘটনার পর বাংলায় লোকসভা নির্বাচন হয়েছিল, কিন্তু যখন ২৬-এর বিধানসভা নির্বাচন দোরগোড়ায় দাঁড়িয়ে, তখনও এই আরজিকরই আবার চর্চার কেন্দ্রবিন্দুতে। কেন চর্চার কেন্দ্রবিন্দুতে? অবশ্যই সেই বিষয়টা বলবো। তবে এই আরজিকর ঘটনাকে কেন্দ্র করে ২০২৪-এ নির্বাচনও হয়েছিল, আবার ২০২৬, কিন্তু আরজিকর যেন কোথাও রাজ্যের শাসক দলের পিছু ছাড়ছে না। বিস্তারিত আলোচনায় আসবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র জার্নালিস্ট ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠীদা, আরজিকরের ঘটনা দেখেছিলাম, তারপর একের পর এক রাজনৈতিক টানাপোড়েন হলো। সেই ঘটনা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট গেল, রাজ্য পুলিশ থেকে সিবিআই গেল, কিন্তু আলটিমেটলি যে কিছুই হলো না, বিচার পেল না। অভয়ার বাবা মা বা অভয়া বিচার পেল না। কিন্তু তারপর অভয়ার বাড়ির লোক, অভয়ার মা বিচার না পেয়ে এখন তাদের অবস্থান ঠিক কী? দেখো রিক, যে পোস্টারটা দেখলাম সেই পোস্টারটা দেখে আমার সেই পুরনো দিনের বেশ কিছু কথা মনে পড়ে যাচ্ছে। প্রথম যদি বলতে হয় আরজিকরের ঘটনা, এই ঘটনা হয়তো এত দূর পর্যন্ত পৌঁছতো না যদি না সেদিন বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ এনআরএসে, অর্থাৎ তার দেহদান করার কথা ছিল, অঙ্গীকার করেছিলেন, তার দেহদানের দিন ছিল সেদিন। তো সারা বাংলার মানুষ টিভির পর্দায় চোখ রেখেছিল এবং লাখো লাখো মানুষ রাস্তার দুধারে, বিশেষ করে আলিমুদ্দিন স্ট্রিট যেখানে তার মরদেহ রাখা হয়েছিল প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর পার্ক সার্কাসে, তো সেখান থেকে দেহ যখন নিয়ে আসা হচ্ছিল, ঠিক সেই সময় আমরা আলিমুদ্দিনের স্ট্রিটেই সেই সময় ছিলাম। কিন্তু হঠাৎই খবর এলো যে আরজিকরের একজন চিকিৎসক মারা, এবং সেই ঘটনা তারপরে সেখানে করা হয়েছে এবং করা হয়েছে, এই রকম একটা খবর পাওয়া যাচ্ছিল। এবং সেখানে মীনাক্ষী মুখোপাধ্যায় সে তার কয়েকজন কর্মীদেরকে নিয়ে, অর্থাৎ সহকর্মীদেরকে নিয়ে আরজিকরে পৌঁছে যায়। যে সময় পৌঁছে যায় ঠিক সেই কিছুক্ষণ পরেই এই আরজিকরের নির্ভয়ার যে শরীর, নিথর দেহটা সেই সময় বার করে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হচ্ছিল, এবং দূরে দাঁড়িয়েছিল এই নির্ভয়ার অর্থাৎ অভয়ার মা, এই কাকিমা এবং তার এক ভাই। তো সেই জায়গাতে দাঁড়িয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় সেদিন যদি ওই গাড়িটা না আটকাতো, তাহলে বুঝি হয়তো ঘটনাটা এত দূর জল গড়াতো না। এবার বিষয়টা হচ্ছে যে পুরো বিষয়টাই কিন্তু আজকে কোর্টে বিচারাধীন মামলা। কোর্টে বিচারাধীন এই কারণে, কারণ এই অভয়ার কেস নিয়ে কলকাতা হাইকোর্টে প্রায় 7টা জনস্বার্থ মামলা হলো। সেই মামলার শুনানি পর্বে আমরা দেখলাম যে কলকাতা হাইকোর্টের তৎকালীন যিনি প্রধান বিচারপতি ছিলেন টি.এস. শিবাজ্ঞাম, তিনি মামলার সিবিআই তদন্তের নির্দেশ দিল। কেন সিবিআই তদন্তের নির্দেশ দিল? না, কলকাতা পুলিশের ওপরে কোনো রকম আস্থা রাখা যাচ্ছে না, কারণ কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের যোগসাজশের অভিযোগ তুলেছিল এই অভয়ার পরিবার। এবং শুধু তাই নয়, সেখানে যা ঘটনা ঘটেছিল, জুনিয়র ডাক্তার থেকে শুরু করে
মানে বাংলার ভুবন ছেড়ে সারা পৃথিবীতে বিষয়টাকে প্রতিবাদের একটা সুর আমরা দেখতে পেলাম। এবং 14ই আগস্ট পরের দিন স্বাধীনতা দিবস, 14ই আগস্ট বাংলার মানুষ যা দেখল, হয়তো স্বাধীনতা সংগ্রামের যে আন্দোলন সেটা অনেকেই দেখেনি, কিন্তু আমরা যারা এই প্রজন্মের বা আরও সময়কালে যারা রয়েছি, আমাদের কাছে স্বাধীনতা আন্দোলনের ওইটা ছবিটাই আমরা দেখি যে কি বিপুল পরিমাণে বাংলার মানুষ এই স্বাধীনতা আন্দোলনে তারা প্রাণপাত করেছিলেন, কিভাবে তাদের স্বতঃস্ফূর্ত আন্দোলন বাংলায় ভারতের স্বাধীনতা এনে দিয়েছিল। কিন্তু সেদিনই আমি বুঝলাম যে না, কোনো রাজনৈতিক এটা ডাক নয়, একটা অরাজনৈতিক একজন চিকিৎসককে করে করা হলো এবং তারই হাসপাতালে, যে হাসপাতালে কিছু আগে পর্যন্ত সে সাধারণ রোগীদেরকে পরিষেবা দিয়েছে। এবং সেই সময় সম্ভবত অলিম্পিক চলছিল বা এশিয়ান গেমস কিছু একটা চলছিল, সম্ভবত মনে হয় অলিম্পিকের এই বেশ কিছু ম্যাচ হচ্ছিল, সেটাই হয়তো রাতে সে তার ওইখানে, অর্থাৎ যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে কিন্তু সচরাচর আম পাবলিক কিন্তু সেখানে ঢুকতে পারে না, অর্থাৎ পরিচিত মুখ যাদের নিয়মিত হাসপাতালে অন্তত ওই জায়গায় যাওয়ার অধিকার রয়েছে তারাই মূলত যান। তো যাই হোক, এই বিস্তারিত আলোচনায় হয়তো পুরো ইতিহাস বলতে হয়। এবং সেদিনের পর থেকে আমি দেখলাম যে বাংলার প্রতিটা কোণে, প্রতিটা জায়গায় একটা তীব্র আন্দোলন গড়ে উঠল। শুধুমাত্র সেই আন্দোলনটা চিকিৎসকদের মধ্যে সীমাবদ্ধ রইল না, সাধারণ ইন জেনারেল মানুষ যারা দিন আনে দিন খায় তো বটেই, যারা দিনের শেষে বাড়িতে গিয়ে বাড়ি থেকে আর বেরোন না, তাদের চাকরি, তাদের অফিস, তাদের ব্যবসা, এর মধ্যে যারা সীমাবদ্ধ, সেদিনকে দেখলাম সেই মানুষগুলো পথে নেমেছিল। যে মানুষগুলো কোনোদিন রাজনীতির মিছিলে কোনোদিন হাঁটেনি, অথচ সেই অভয়ার দাবিতে, যেমন সুবিচারের দাবিতে সেদিন তারা পথে নামলো। কিন্তু যেভাবে বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে আস্থা হারাতে শুরু করলো অভয়ার পরিবার, সেই জায়গা থেকে সুপ্রিম কোর্টে মামলা হঠাৎ করে কেন সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এই মামলাটা সুমোটো একটা কগনিজেন্স নিলেন, অর্থাৎ স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করলেন। মামলাটা কি নষ্ট করে দেওয়ার জন্যই কি এই মামলাটা নেওয়া, না এর পেছনে অন্য কোনো বড় কোনো চক্রান্ত কাজ করেছিল? এই প্রশ্নের উত্তর আজও মেলেনি। এবং বিচার ব্যবস্থার উপরে বারবার আস্থা রেখেছে। আমি প্রতিদিন যখনই অভয়ার এই মামলা চলতো, কখনো শিয়ালদা আদালতে বা কখনো কলকাতা হাইকোর্টে, আমি কিন্তু নিয়মিত সেখানে উপস্থিত থাকতাম। কিন্তু দিনের পর দিন দেখেছি যে কিভাবে সেই মামলাটা কিভাবে এগোলো, এবং সর্বোপরি যে CBI যে চার্জশিট দিল, সেই চার্জশিট নিয়ে কিন্তু বেশ জলঘোলা হলো। এবং শুধু CBI চার্জশিট শুধু নয়, CBI এমন সময় চার্জশিটটা দিল যেখানে অলরেডি বেশ কয়েকজন অভিযুক্তের জামিন হয়ে গেল, যেখানে অবশ্যই টালা থানার তৎকালীন অফিসার ইনচার্জ তার জামিন হয়ে গেছিল। ঠিক আছে, তো বিচার ব্যবস্থার এই যে লেন্দি প্রসেস, এই লেন্দি প্রসেসে আজকে অভয়ার পরিবার নিরুপায়। কারণ বিচার ব্যবস্থা প্রশাসনিক স্তর থেকে সকলেই প্রায় হাত গুটিয়ে নিয়েছে বলে। আজকে অভয়ার ঘটনাটা অতীত হয়ে গেছে, আজকে নতুন কোনো জাঁকজমক দেখো, আজকে আর অভয়াকে নিয়ে কেউ প্রশ্ন তোলে না, অভয়াকে নিয়ে কেউ আন্দোলনের পথে নামে না। কারণ CBI যে সময় চার্জশিট দিল, সেই চার্জশিট দেওয়ার আগেই অলরেডি যেহেতু অভিযুক্তদের জামিন হয়ে গেল, তারপরেই অভয়ার পরিবার তারা নবান্ন অভিযানের ডাক দিল। এবং সেই নবান্ন অভিযানের নেতৃত্ব দিলেন কে, না এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার দল বিজেপি। এবং সেইখান থেকে আমরা দেখলাম যে বিধানসভার অধিবেশন চলছে, অধিবেশনের মাঝেই অভয়ার বাবা এবং মা তারা বিধানসভায় এলেন, বিধানসভায় দেখা করলেন। এবং শুধু তাই নয়, দেখা করলেন আমাদের প্রাক্তন রাজ্যপাল ডক্টর CB আনন্দ বোসের সাথে। ফলে মেয়ের সুবিচার পেতে যেখানে যেখানে যাওয়ার, যা যা করণীয় সমস্তটা করে বিধ্বস্ত একটা পরিবার হয়ে দাঁড়িয়েছে আজ অভয়ার পরিবার। এবং সেই পরিবার আজ তারা নিরুপায়, তারা কি করবে তারা কেউ জানে না। তাদের পরবর্তী পদক্ষেপ হবে কি হবে
সেটাও হয়তো তারা এখন জানে না। কিন্তু জানো তো, ঘোলা জলে মাছ ধরতে নামে অনেকেই। আজকে ভারতীয় জনতা পার্টির এমন একটা অবস্থায় গেছে, তারা অর্ধেক জায়গায় প্রার্থী পাচ্ছে না। তো এই যে প্রার্থী না পাওয়ার কারণে তারা অভয়ার মাকেও টার্গেট করলো। আজকে দেখছিলাম একটা ডিজিটাল সংবাদ পেয়ে, সেখানে দেখলাম যে ভারত সেবাশ্রমের একজন মহারাজ, তাকেও বিজেপি প্রার্থী করেছে, ফলে তাকে বহিষ্কার করেছে ভারত সেবাশ্রম। তো বিজেপির এই মুহূর্তে প্রার্থী নেই, তারা প্রার্থী দিতে পারছে না, তারা বুথ কি করে সামলাবে? কিন্তু সেই বিজেপিতেই আস্থা রাখছেন অভয়ার পরিবার, অভয়ার মা। এবং অভয়ার বাড়িটা যেহেতু পানিহাটি বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে, এবং পানিহাটির প্রাক্তন যিনি বিধায়ক, অর্থাৎ সেই প্রাক্তন বিধায়কের ভূমিকা নিয়েও কিন্তু অভয়ার পরিবার প্রশ্ন তুলেছিল। তো আমরা দেখেছি নির্মল ঘোষ, যিনি বিধানসভার মুখ্য সচেতক ছিলেন, সেই নির্মল ঘোষের যে ভূমিকা, অর্থাৎ অভয়ার দেহটাকে কিভাবে দ্রুততার সাথে নিয়ে যাওয়া, সেটা সৎকার করে দেওয়া, অনেকগুলো প্রশ্ন উঠেছিল, যে কারণে আজকে তৃণমূল কংগ্রেস কিন্তু এক প্রকার বলা যেতে পারে কোথাও না কোথাও তারা মনে করেছে যে এই পানিহাটি বিধানসভা কেন্দ্রে যদি নির্মল ঘোষকে পুনরায় প্রার্থী করা হয়, তাহলে কিন্তু তৃণমূলের পানিহাটিতে ভরাডুবি হবে। সেই কারণে পানিহাটি বিধানসভা কেন্দ্রের প্রার্থীটা চেঞ্জ করে দিতে হলো। আজকে নির্মল ঘোষের এতটা বয়স হয়নি, বা তিনি এরকম নয় যে তিনি নড়তে চড়তে পারেন না। তিনি বিধানসভায় যতগুলো অধিবেশন আমি দেখেছি গত 5 বছরে, নির্মল ঘোষকে দেখতে পাইনি এরকম দিন হয়তো হাতে গুনে 1 বা 2 দিন বলতে পারি। অর্থাৎ একটা সরকারের 5 বছরের বিধায়ক, তাকে নিয়মিত বিধানসভায় আমি দেখেছি, নিয়মিত তার উপস্থিত সংখ্যা অন্যান্য বিধায়কের থেকেও কিন্তু অনেক বেশি। ফলে সেই পানিহাটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী হতে ইচ্ছা প্রকাশ করেছেন অভয়ার মা। তবে আমি বলবো যে দেখো বিজেপি কেন, কারণ বিজেপি যদি বলতে হয় তাহলে অবশ্যই সেই হাতরসে, উত্তরপ্রদেশের হাতরসের কথা বলতে হয়, দিল্লিতে নির্ভয়ার ঘটনা ঘটেছিল সেটার কথাও বলতে হয়। তো তাহলে বিজেপি কেন? বিজেপিকে ছাড়া আরো অন্য রাজনৈতিক দল কি ছিল না? তোমার কি মনে হয়? ছিল, কংগ্রেস ছিল, তারাও প্রতিবাদের রাস্তায় নেমেছে, নাগরিক সমাজ ছিল, তাদের সাহায্য নিতে পারত। সিপিএম, মীনাক্ষী, দীপশিতা, এরা দিনের পর দিন মাঠে ময়দানে পড়েছিল, রাস্তায় পড়ে থেকে রাতজাগো কর্মসূচি করে ফেললো। যাদবপুর থানা, সেই থানা উত্তপ্ত হলো রাতের বেলা। এছাড়াও বিজেপি, শুভেন্দু অধিকারী, তার কথা নয় ছেড়েই দিলাম, তিনি বরাবরই তাকে নিয়ে আর নবান্ন অভিযানের নিজের একটা রাজনৈতিক ফায়দা আমরা বরাবরই দেখেছি। কংগ্রেস, শুভঙ্কর সরকার, সুমন রায়চৌধুরী, অধীর রঞ্জন চৌধুরী নিজে ফোন করে কথা বলেছিলেন, তারাও তো চেয়েছেন পাশে থাকতে। তাহলে কি শুধু রাজ্যের প্রধান বিরোধী দল, সেই কারণেই বিজেপির হাতটা ধরা? দেখো, অনেকগুলো প্রশ্ন উঠে আসে। প্রথম কথা হচ্ছে পানিহাটির মানুষ তাহলে কি ভাবছে। পানিহাটি মানুষের ভাবনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একটা ভিডিও ক্লিপিংস দেখছিলাম, যেখানে অভয়ার কাকিমা, তিনি যেভাবে বিস্ফোরক যে অভিযোগটা করলেন অভয়ার বাবা বা মায়ের বিরুদ্ধে, সেটাও কিন্তু ফেলে দেওয়ার নয়। দেখো, তিনি বলছেন যে আমি দাঁড়িয়ে দেখছি, আমি তার পরিবারের একজন, কিন্তু আমি ওই অবধি পৌঁছতে পারছি না যেখানে একটা মেয়ে কিভাবে লড়াই চালাচ্ছে। মানে মীনাক্ষী মুখোপাধ্যায়ের কথা, আজকে মীনাক্ষী মুখোপাধ্যায় ছিল অভিনেত্রী, তাহলে হলোটা কি? নেত্রী ছিল নায়িকা, হয়ে গেল খলনায়িকা। নেত্রী হতে গিয়ে খলনায়িকা হলেন। একেবারেই তাই। দেখো, আজকে মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি যখন একথা শুনছেন, দেখো রাজনৈতিকভাবে লড়াই সবাই দেয়, রাজনৈতিকভাবে তারা চায় সেই পরিবারটার পাশে থাকতে, যাতে করে আগামীতে তাদের খানিকটা বেনিফিট আসতে পারে। আজকে আরজি কর নিয়ে শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষ সীমাবদ্ধ তো ছিল না, সারা ভারতবর্ষ জুড়ে, সারা পৃথিবীতে একটা প্রতিবাদ দেখতে পেয়েছিলাম। দিনের পর দিন রাত জাগো কর্মসূচি, দিন জাগো কর্মসূচি, ঠিক আছে, ফলে একের পর এক কর্মসূচি, এবং স্বাস্থ্য ভবনের সামনে দিনের পর দিন যেভাবে লালবাজার অভিযান, দিনের পর দিন একের পর এক মানুষ কিন্তু অভয়ার পরিবারের পাশ থেকে সরে যায়নি।
কিন্তু একের পর এক ভুল সিদ্ধান্তে আজকে অভয়ের পরিবারের পাশ থেকে দেখো সকলে সরে গিয়েছে। আজও তুমি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যদি গেট দিয়ে ঢোকো, দেখবে অভয়ের নামে একটা সেই তাঁবু করা রয়েছে, মূর্তিও রয়েছে এখনো। ঠিক আছে, তো এটা হচ্ছে গেটের মানে একেবারে ঢুকতেই। আবার যেখানে চিকিৎসকদের যেখানে অ্যানাটমি বিভাগ রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখেছি অভয়ের মূর্তি স্থাপন করা হয়েছিল। তো অভয়াকে নিয়ে অভয়ের বিচার সকলেই চেয়েছে, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকেই চেয়েছিল যে অভয়ের সাথে যা ঘটেছে এর অবশ্যই সাজা হওয়ার দরকার ছিল অভিযুক্তদের। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভায় অপরাজিতা বিল নিয়ে এলো, যে বিলে বলা হলো যে এত দ্রুততার সাথে ট্রায়াল হবে এবং ট্রায়ালে এই ধরনের ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না হয়, দীর্ঘদিন যাতে অভিযুক্ত জেলে না থাকে, যত দ্রুত সম্ভব সাজা ঘোষণা করা হয়। এবং সেই অনুযায়ী শিয়ালদা আদালতে ট্রায়াল হলো, ট্রায়াল নিষ্পত্তি হলো, সেখানে অভিযুক্ত হিসাবে একজনই উঠে এলো, সেখানে একজনই অভিযুক্ত, তার যাবজ্জীবন মৃত্যুদণ্ড দুটোই। তো এই জায়গা থেকে অভয়ের মা বা তার বাবা কিন্তু মনে করছে যেটা একজন মানুষের কাজ নয়, শুধু সঞ্জয় রায় নয়, শুধু সঞ্জয় রায় নয়, এই সঞ্জয় রায়ের সাথে আরও অনেকেই আছে। এবার কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে গেল আরজিকরের যিনি সুপার, আরজিকরের সুপারের নাম উঠে এলো, কারণ আরজিকরে সেইখানে একটা বড় দুর্নীতি, যে দুর্নীতি তদন্তে নেমে পড়লো ইডি। ফলে একটার পর একটা ঘটনা ঘটেছে। আজকে আরজিকর নিয়ে যদি আলোচনা হয় তাহলে পুরো দিন কেটে যাবে। কিন্তু প্রশ্ন উঠছে যে অভয়ের মা কেন আজকে বিজেপিতে যেতে চাইছেন। আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, যদিও এটার সাথে এর উদাহরণ কোথাও মেলে না, কিন্তু তবুও তোমাকে একটা উদাহরণ দিই। বাংলায় যেভাবে শিক্ষকদের চাকরি গেছে এবং চাকরি পয়সার বিনিময়ে যারা চাকরি দিয়েছিল এবং যারা পয়সা খেয়েছিল, একটা দুটো টাকা নয়, কোটি কোটি টাকা, সেই কোটি কোটি টাকা যারা আত্মসাৎ করলো তাদের সাজা দিল কে, জেল খাটালো কে? বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজকে সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি না থাকতেন, হয়তো পার্থ চট্টোপাধ্যায় কোনোদিন জেলের মুখই দেখতেন না, কোনোদিন কুন্তল ঘোষ সে কোনোদিন জেল দেখতে পেত না। তো এরকম অনেকে রয়েছে, তৃণমূল কংগ্রেসের মানিক ভট্টাচার্য কোনোদিন হয়তো জেলের গারদের এই রডটা ধরে দাঁড়াতে হতো না, কিন্তু এটা হয়েছে অভিজিৎ গাঙ্গুলির জন্য, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় হঠাৎ করে বিজেপিতে যোগদান করলেন। আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোথায়? আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি এই সরকারের বিরুদ্ধে গর্জে উঠতে চায়, তাকে একেবারে ধরে বসিয়ে দেওয়া হয়। অর্থাৎ সরকারের বিরুদ্ধে কিছু বলতে পারছে না অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যে কারণে বারবার তিনি ভেতরে ভেতরে কিন্তু ক্ষোভ সঞ্চার করছে। মাঝে মধ্যে সেটা হয়তো বহিঃপ্রকাশ হচ্ছে, আর যেটা বহিঃপ্রকাশ হচ্ছে সেটা আবার বিরোধী দল বিশেষ করে বিজেপির পক্ষে অস্বস্তিকর হয়ে উঠছে। তো সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তো কিছু করতে চেয়েছিলেন, এটা তো অস্বীকার করা কোনো জায়গা নেই। তিনিও তো রাজ্যের মানুষের জন্য কিছু করতে চেয়েছিলেন, মানুষের নিরাপত্তা, মহিলাদের নিরাপত্তা, শিক্ষার পরিকাঠামো, স্বাস্থ্যের পরিকাঠামো, সমস্ত উন্নতির জন্যই তিনি তো আজকে বিজেপিতে এসেছিলেন। তিনি কি সত্যি সেটা করতে পেরেছেন? তিনি যেমন করতে পারেনি, আমার বদ্ধ ধারণা আজকে বিজেপিতে যদি অভয়ের মা, যদিও এখনো টিকিট পায়নি, দ্বিতীয় লিস্ট প্রকাশিত হয়ে গেছে, তৃতীয় যে তালিকা বেরোবে বিজেপির, সেই তালিকায় অভয়ের মায়ের নাম থাকবে কিনা সেটা নিয়ে একটা সংশয় তৈরি হচ্ছে। কিন্তু আমি এটা বলতে চাই, যদি আমরা কথার কথায় ধরেও নিই যে বিজেপি ক্ষমতায় এসে গেল, তাহলে বিজেপি ক্ষমতায় এসে গেলে অভয়ের মাকে কি তাহলে কোনো প্রশাসনিক দায়িত্ব দেবে? তার থেকেও বড় কথা, আদৌ কি বিচারটা পাবে? কেন্দ্রে তো ক্ষমতায় বিজেপিই আছে, সেই সিবিআই তো তদন্ত করছে। এইখানে আমার প্রশ্ন তো তাই। আজকে দেখো, প্রথম কথা হচ্ছে সরকার বদল হতে পারে, সমাজ কি বদল হয়েছে? সমাজ কিন্তু বদল হয়নি। আজকে 34 বছরের সিপিএম তো চলে গেছে, কিন্তু সিপিএমের ফেলে যাওয়া সেই চটিতে পা গলিয়েছে তৃণমূল কংগ্রেস।
এবং আগামীতেও তৃণমূল কংগ্রেসের ফেলে যাওয়া চটিতে কিন্তু পা গলাবে এই বিজেপি। আজকে অস্বীকার করার কোনো জায়গা নেই। আজকে সিপিএমের জামানায় আইন শৃঙ্খলার থেকে বড় কথা, তাদের মধ্যে একটা সবথেকে গুরুত্বপূর্ণ ছিল, তাদের হচ্ছে লোকাল কমিটি নয়, তাদের পাড়ায় পাড়ায় কমিটি ছিল, প্রতিটা মানুষের খোঁজ খবর ছিল। আজকে তৃণমূল মানে তৃণমূলের সংজ্ঞা আলাদা করে দিতে নেই, রাজ্যের মানুষ জানে। কিন্তু অভয়ার মা তিনি যদি বিজেপি থেকে জিতে আসেন এবং এই পানিহাটি কেন্দ্র থেকেই যদি জিতে আসেন, তিনি কি তখনও তার মেয়ের সুবিচার পাবেন? পারবে সঞ্জয় রায়কে নিয়ে এসে প্রকাশ্যে তার ফাঁসি দিতে? বিজেপিতে সেটাকে সমর্থন করবে? বিজেপি পারবে না। আজকে এই আরজি করের ঘটনায় অভয়ার পরিবারের এখানে যে পরিমাণ লোক দেখছো, এটা গুটি কয়েক, লক্ষ লক্ষ মানুষ, কোটি মানুষ পথে নেমেছিল। 14ই আগস্টের রাত হয়তো কেউ কোনোদিন ভুলবে না, অন্তত আমরা তো ভুলবই না, কারণ সেদিন আমরা সারা রাত কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে, তুমিও ছিলে, আমিও ছিলাম, আমার সহকর্মীরা ছিল, আমার অফিস রাত জেগেছিল সেদিন সেই রাত জাগো কর্মসূচিতে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে অভয়ের মা তিনি যে সিদ্ধান্ত নিলেন সেটা ঠিক কি ভুল তার উত্তর কিন্তু সময় দেবে। তবে আমার ব্যক্তিগত যেটা মতামত, তিনি রাজনীতি না করেই সাধারণ মানুষের সাথে যেভাবে তিনি সাথ দিয়েছিলেন, সাধারণ মানুষ তাকে যেভাবে সাথ দিয়েছিল, হয়তো তিনি আরও একবার চেষ্টা করলে ওই আন্দোলনের রেশটাকে হয়তো কলকাতার ময়দানে তিনি নিয়ে আসতে পারতেন, কলকাতার রাজপথে নিয়ে আসতে পারতেন। যদি কোনো রাজনৈতিক দলে কেউ চলে যায়, আজ এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য, অস্বীকার করার কোনো জায়গা নেই, অভয়ের পরিবারের যে মামলা, বিশেষ করে এই কলকাতা হাইকোর্টে চলছিল, সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শামীম আহমেদ, প্রত্যেকে তারা বামপন্থী, তারা সিপিএমেরই, তারা তাকে আইনিভাবে সাহায্য করেছে। বাইরে থেকে মানুষ কোটি কোটি টাকা দিয়েছে। এই যে অভয়া যে তহবিল করা হয়েছিল, এই অভয়া তহবিলে কয়েক কোটি টাকা উঠেছিল। আজকে এই জুনিয়র ডাক্তার, ঠিক আছে, অনিকেত মাহাতো, দেবাশিস বড়াল, তারপরে আশরাফুল্লাহ নাইয়ার, এরকম অনেক নাম রয়েছে যারা সেদিনকে পুরো আন্দোলনের মুভমেন্টটাকে তাড়া করেছে। আজকে তারা কোথায়? আজকে সত্যি তারা অভয়ের পরিবারের পাশে রয়েছে? আমি তো বলবো নেই। তাই রাজনীতিতে না গিয়ে রাজনীতির বাইরে থেকেও আন্দোলন করা যায়, বিচার পাওয়া যায়, এরকম কোথাও লেখা নেই ভারতবর্ষের, কেন সারা পৃথিবীতে কোথাও লিখিত নেই যে রাজনীতির ময়দানে নেবে সুবিচার পাওয়া যাবে, আর রাজনীতি না করলে সুবিচার পাওয়া যাবে না। এটা একেবারেই সঠিক নয়। আমরা সেদিনেও অভয়ের পরিবারের পাশে ছিলাম, আজকেও আছি, আগামী দিনেও থাকব। তাদের আন্দোলনকে অবশ্যই কুর্নিশ জানানোর মতন, কারণ অভয়ের সঙ্গে যা ঘটেছে সারা পৃথিবীর কোনো মায়ের বা কোনো বাবার মেয়ের যেন এই রকম ঘটনা না ঘটে। এবং প্রশাসনের তরফ থেকে যতটা কঠোর হওয়ার, হয়তো এই ধরনের ঘটনায় আরও কঠোর মনোভাব নেওয়া উচিত সরকার বা প্রশাসনের, তাহলে হয়তো অভয়ের মতো ঘটনা আর কোনো পরিবারে ঘটবে না। তাই তো? একদমই। প্রশাসনের যেরকম তৎপর হওয়া দরকার, ঠিক সেরকমই অভয়ার পরিবারকেও এটা বোঝা উচিত ছিল যে রাজনৈতিক ময়দানে আন্দোলন আর নাগরিক আন্দোলন দুটো জিনিস এক নয়। গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ এই ঘটনায় তার পাশে ছিল। কোনো তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস দেখে ভেদাভেদ করে নয়, নাগরিক সমাজের আন্দোলন ছিল। সেই আন্দোলন আজ যেন কোথাও গিয়ে রাজনৈতিক আন্দোলনের মোড়কে চলে গেছে। ফলে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, এই রকম বহু ঘটনা, বহু বিষয় আপনাদের সামনে চলে আসছে। আমরা সেই ঘটনা নিয়ে আরও বিশ্লেষণে, আরও গভীরে নিয়ে যাব আপনাদের। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন, আপনার মন্তব্য অবশ্যই জানাবেন।